নমস্কার সবাইকে, আমি অর্ণব রায় ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। ওয়েলকাম টু নেক্সট জেন একাডেমি মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন গাইডলাইন সিরিজের আজকে সেকেন্ড ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত এবং কী কী টপিক পড়া উচিত। আমরা প্রথম দিন হচ্ছে আমার জার্নি, সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি প্লাস হচ্ছে কিছু রেজাল্টস দেখিয়েছিলাম, যেগুলো দেখে আসলে আশা করি তুমি বুঝতে পেরেছো যে কেন তোমার সেকেন্ড টাইম দেওয়া উচিত। তো আজকে আমরা হচ্ছে কী কী পড়বো এই নিয়ে আলোচনা। পরের আরেকটা ভিডিও থাকবে যেখানে হচ্ছে কী কী পড়বো না, এই বা কী কী কাজ করা যাবে না টোটালি এইগুলো নিয়ে আলোচনা থাকবে, প্লাস হচ্ছে ভার্সিটি প্রিপারেশন সম্পর্কে কিছু কথা থাকবে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, আশা করি তোমরা পুরোটা দেখবে। আচ্ছা, এখন আমি মানে এখানে যে কথাগুলো বলবো আজকে, এগুলা হচ্ছে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, বা হচ্ছে আমি যতটুকু সেকেন্ড টাইমে যা যা অ্যাপ্লাই করেছিলাম সেই কথাগুলো, সেই জিনিসগুলা, প্লাস হচ্ছে অনির্বাণ দেবনাথ দাদার উনার কিছু হচ্ছে কথাবার্তা যেগুলো উনার কাছ থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় আমি জেনেছি সেইগুলো আর কি। তো লেটস গেট স্টার্টেড। প্রথমেই কি রয়েছে দেখো তো, 1 নম্বর পয়েন্টে যে কোনো ভার্সিটিতে একটা সিট কনফার্ম করা। ধরো দুজন মানুষ একটা মিশন কমপ্লিট করবে, এখন যার একটা আশ্রয় আছে তার পক্ষে সেটা করতে একটু সহজ হবে না? ধরো 4-5 দিনের মিশন, এখন যার কাছে একটা আশ্রয় আছে সে তো হচ্ছে রাত্রেবেলাটায় ওই আশ্রয় থেকে তারপরে পরের দিন কাজ করতে পারবে। বাট যে মানুষটার কোনো আশ্রয় নেই তার পক্ষে কি, মানে তাকে অনেক বেশি ঝড় ঝঞ্ঝা ফেস করতে হবে, তার জার্নিটা আরেকটু বেশি অনেক বেশি কঠিন হবে, তাই না? সো দ্যাটস ওয়াই ভার্সিটির সিট তোমার কাছে ওই একটা আশ্রয়ের মতন। মানে মানে হচ্ছে যে তুমি আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই অবশ্যই পাবলিকে একটা সিট প্রয়োজন, তাই না? আচ্ছা, তো যদি তুমি পাবলিক ভার্সিটিতে একটা সিট নিয়ে রাখতে পারো তাহলে তোমার হচ্ছে মেডিকেল জার্নিটা তুলনামূলকভাবে ইজি হবে। তোমার তো একটা ব্যাকআপ থাকবে, একটা মানে হচ্ছে যে দুশ্চিন্তা কম থাকবে যে আমার অলরেডি পাবলিকে একটা সিট আছে, আমি যদি কোনো কারণে ইনকেস যদি মেডিকেল মিসও করি সেকেন্ড টাইম, তাও হচ্ছে আমি ভার্সিটিতে পড়তে পারবো। সো আমার টেনশানের কিছু নাই। এখন ভাই কোন ভার্সিটিতে পড়বো? যে কোনো ভার্সিটিতে একটা যে কোনো সাবজেক্টের সিট অবশ্যই কনফার্ম করতে হবে, ওকে? এটা হচ্ছে সেকেন্ড টাইমের ফার্স্ট কাজ। যদি কোনো কারণে না হয় সেইটা নিয়ে আলোচনা রয়েছে আমাদের সেকেন্ড ভিডিওতে, থার্ড ভিডিওতে সেটা নিয়ে বলা হবে, সমস্যা নাই। আচ্ছা, এখন তোমাদের অলরেডি অনেকগুলো ভার্সিটিতে পরীক্ষা হয়ে গেছে, এখনও মনে হয় রাজশাহী, জিএসটি, অ্যাগ্রি এবং হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এই পরীক্ষাগুলো বাকি আছে। তো তোমরা এই পরীক্ষাগুলো ভালো মতন দাও। যারা হচ্ছে এখনও পর্যন্ত কনফার্ম করতে পারো নাই সিট, যারা করেছো তাদের তো কনগ্রাচুলেশনস, তোমাদের হচ্ছে কিছুটা এগিয়ে গেছো তোমরা। বাট যারা পারো নেই তারা এখনও কনফার্ম করো, সময় আছে, সমস্যা নাই। তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনে যথেষ্ট টাইম পাবা। এখনও যদি তুমি চিন্তা করো যে হচ্ছে মানে ফার্স্ট টাইমার আসার মতো 5 মাস, আসার আগে 5 মাসের মতন টাইম আছে মোটামুটি। সো এখন কাজ হচ্ছে ভার্সিটি প্রিপারেশন কমপ্লিট করে একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে সিট কনফার্ম করা, দেন হচ্ছে সেকেন্ড টাইমের জন্য জার্নিটা শুরু করা। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আমি যেটা করেছিলাম, যখন আমার ঢাকা ভার্সিটির রেজাল্ট আউট হয়ে যায় তখন আমি শিওর ছিলাম যে আমি এখানেই পড়বো। তারপর থেকে তো আর আসলে মানে অন্য ভার্সিটি নিয়ে অত বেশি চিন্তা করি নাই, যদিও জিএসটি দিয়েছিলাম, গুচ্ছ দিয়েছিলাম, তারপরেও ওগুলা নিয়ে এত বেশি চিন্তা করি নাই আসলে। আচ্ছা, তো আমি কি করছিলাম, যে খাতা নিয়ে বসছিলাম, খাতা কলম নিয়ে নিজের ফার্স্ট টাইমে আমার বেশ কিছু ভুল ছিল, বেশ কিছু হচ্ছে যে দুর্বলতার জায়গা ছিল, ওইগুলো আমি খাতায় লিখছিলাম। যে আমি পুরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা সাবজেক্টেরই প্রত্যেকটা চ্যাপ্টার আগে লিখছিলাম নামগুলা, লিখে প্রত্যেকটা চ্যাপ্টারে কী কী জায়গায় আমার দুর্বলতা আছে, কী কী জায়গা আমার একটু দেখা উচিত, সেইগুলো আগে লিখছিলাম। এইগুলা লিখে আমি হচ্ছে সেইগুলো আগে ক্লিয়ার করছিলাম, যার কারণে আমার যখন ফার্স্ট টাইমার আসছে তখন আমার জার্নিটা একটু হলেও ইজি হয়েছে। কারণ আমি নিজের দুর্বলতার জায়গাগুলো অলরেডি কভার করে ফেলছি, সেগুলো নিয়ে কাজ করে ফেলছি, এবং যেগুলো আমার স্ট্রং জোন সেগুলো স্ট্রং আছেই, সেগুলো নিয়ে আমার আলাদা করে কাজ করার দরকার পড়ে নাই, সেগুলো রিভাইজ দিলেই মোটামুটি হয়ে গেছে পরের বার। ওকে, সো দ্যাটস ওয়াই তোমাকে যেটা করতে হবে যে নিজের ফার্স্ট টাইমের ভুল দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। ওকে, এখন তুমি কিভাবে কি প্ল্যান করবা সেটা হচ্ছে, যারা 3 নাম্বার পয়েন্ট, যারা ভালো করেছে, লাইক যারা সেকেন্ড টাইম দিয়ে ঢাকা মেডিকেলে পেয়েছে, সলিমুল্লাহ বা সোহরাওয়ার্দী, বা প্রথম দিকের মেডিকেলে মোটামুটি পেয়েছে রাজশাহী, তারপরে খুলনা, বা যে কোনো মেডিকেলে পেয়েছে, যারা এরকম রেজাল্ট ভালো করেছে তাদের তুমি সাজেশন অনুযায়ী প্ল্যান করতে পারো। কিভাবে? তুমি তাদের কাছ থেকে একটু সাজেশন নিবা যে মানে কিভাবে পড়াশোনা করা উচিত। হ্যাঁ, তুমি আমার এই ভিডিওটা দেখছো, চাইলে তুমি অনলাইনে এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবা, তুমি সেখান থেকে সাজেশন নাও, সেখান থেকে কিছুটা মানে আইডিয়া নাও। আইডিয়া সবার কাছ থেকে নিবা, প্ল্যান তুমি নিজের মতো করে করবা।
এটা আমি মানে সবসময় করি যে সবার কাছ থেকে হচ্ছে অ্যাডভাইস নেই, বাট প্ল্যান আমি নিজের মতো করেই করি। তো প্ল্যানটা তুমি তোমার মতন করে করো। তুমি কোন কোচিংয়ে পড়বা, কোন কোচিংয়ে পড়বা না, এইটা নিয়ে আমি কিচ্ছু বলবো না, এটা তোমার ডিসিশন। তুমি যেখানে কমফোর্ট ফিল করো সেখানে পড়তে পারো। বাট সেকেন্ড টাইমে সুবিধা হচ্ছে কি, যে আসলে ক্লাস তো করা লাগে না ওইভাবে, কারণ অলরেডি তুমি বোঝার তা বুঝে গেছো ফার্স্ট টাইমে, মানে শেখার যেগুলো ওগুলো শিখে ফেলছো। এখন এক্সাম ব্যাচগুলোতে বেশি থাকার চেষ্টা করবা। ওকে, নাম্বার 4 ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, টপার্স মেন্টালিটি ক্রিয়েট করা। মানে কি ভাই, আমি তো টপার না। তো টপার না তো কী হয়েছে, তুমি এখন থেকে একটা টপার্স মেন্টালিটি ক্রিয়েট করে ফেলো। কি সেটা হচ্ছে, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-26 সেশন যখন দিবা, তখন তোমার টার্গেট থাকবে আমি 100-তে 100 পাবো। কত? 100-তে 100 পাবো, এইটা টার্গেট থাকবে। কেউই 100-তে 100 পাবে না, জীবনেও পায় নাই, আর ফিউচারেও পাবে না, কারণ মেডিকেল কোয়েশ্চেন এমনভাবে করা হয় যেন কেউ 100-তে 100 না পায়। তো কেউ পাবে না, এটাই বাস্তবতা। বাট তারপরেও যদি তুমি 100 টার্গেট করে পড়াশোনা করো, তাহলে দেখবা যে দিন শেষে তোমার একটা টপ মেডিকেল চলে আসছে 3 কাটার পরেও। ওকে, সো ইন দ্যাট কেস তোমাকে মেন্টালিটিটা ওই লেভেলে নিতে হবে যে আমি 100-100 পাবো, আমি হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাবো সেকেন্ড টাইম দিয়ে। সেই স্বপ্ন দেখে, স্বপ্ন যে দেখে না সে হচ্ছে বাস্তবে আসলে তেমন ভালো কিছু করতে পারে না। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখে সেই স্বপ্নকে লালিত করার জন্য হচ্ছে তোমার কষ্ট করতে হবে। এই হচ্ছে কথা। ঠিক আছে, তো এর জন্য একটা নিজের ভিতরে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাও যে আমাকে 100 পেতে হবে, আমি 100-তে 100 পাবো, আমার প্রিপারেশনে কোনো জায়গায় কোনো খুঁত থাকবে না। এইভাবে যদি আমি প্রিপারেশান নিই, আমি নিশ্চিতপক্ষে মানে প্রথম দিকের মেডিকেলে পেয়ে যাওয়ার কথা, বাট যদি তাও না হয় তাহলে মেডিকেলে তুমি শিওর চান্স পাবা। এতটুকু মাথায় রাখতে পারো। যদি তুমি কাটমার্কস টার্গেট করো 70 বা 75, যদি মানে 70, এবছর 73 পয়েন্ট সামথিং ছিল সহজ কোয়েশ্চেনের জন্য, 70 ধরলাম আমি সামনের বছর, 70 যদি কাটমার্ক তুমি টার্গেট করো, তাহলে তুমি জীবনেও চান্স পাবে না। যে কাটমার্ক টার্গেট করে পড়ে ও জীবনেও চান্স পায় না, এটাই বাস্তবতা। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। নাম্বার 5, জিকে ইংলিশ দ্য সাইলেন্ট কিলার। এটা ক্লিয়ার রাখা। আমরা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেক বেশি পড়ি, অনেকবার রিভাইজ দেই, কিন্তু সব থেকে দুর্বলতার জায়গা যেটা থেকে যায় সেটা হচ্ছে জিকে ইংলিশ। আসলে জিকে ইংলিশ মনে হয় যে ছোট্ট একটুখানি, কী পড়বো, না পড়লেও হবে না, কিন্তু ওই যে 25 মার্ক কতটা মানে ভাইটাল, এটা বোঝা যায় হচ্ছে পরীক্ষার হলে গিয়ে, তাই না? বা পরীক্ষার পরে যখন কোয়েশ্চেন মিলানো হয় তখন আসলে বোঝা যায় যে ওই 25 মার্ক কতটা ভাইটাল, সাইলেন্টলি কিল করে ফেলে মানুষকে, তাই না? সো ইন দ্যাট কেস তোমাকে জিকে ইংলিশ ভালো মতন ক্লিয়ার রাখতে হবে। জিকে প্রত্যেকটা টপিক, ইন্টারন্যাশনাল প্লাস বাংলাদেশ প্লাস বিসিএস কোয়েশ্চেন প্লাস আদার্স যেগুলো পড়ার আছে, এগুলো তুমি অলরেডি মানে ধারণা পেয়ে যাবা, কোচিং থেকে পড়াবে, প্লাস তুমি ফার্স্ট টাইম দিয়েছো, তুমি জানো কী কী সিলেবাসে কী কীভাবে পড়তে হয়। সো ওইগুলো হচ্ছে তুমি জিকে পড়ে ফেলবা। ইংলিশ হচ্ছে যেটা পড়া, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল মেডিকেল ডেন্টাল কোয়েশ্চেন, বিসিএস, টিইউ, আদার ভার্সিটিস প্লাস পিএসসি ব্যাংক কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন ব্যাংকটা ক্লিয়ার করতে হবে। ওই টাইপের কোয়েশ্চেন পড়তে হবে প্রথম কাজ। নাম্বার 2 হচ্ছে যে টাইপ ওয়াইজ যেগুলো মুখস্থ টপিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, বা হচ্ছে যে ফ্রেজ অ্যান্ড ক্লজ, ফ্রেজ ক্লজ না সরি, ওইটা হচ্ছে কি বলে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ওইটা প্লাস হচ্ছে মুখস্থ টপিক যেগুলো আছে না স্পেলিং টাইপের, এগুলো আগে পড়বা। এগুলো হচ্ছে তুমি ফার্স্ট টাইমার আসার আগে মাস্ট ক্লিয়ার করবা। তোমার একটা সেকেন্ড টাইমারের এগিয়ে থাকার জায়গা হচ্ছে 3টা, জিকে ইংলিশ বা শুধু ইংলিশ। জিকে তুমি পড়ো সমস্যা নেই, জিকে আসলে চেঞ্জ হয়, তাই না? জিকে সামনের বছর যে এটাই সিলেবাস থাকবে বা জিকে তোমার এইগুলাই পড়া লাগবে এমন তো না। সো জিকে হচ্ছে পরের কথা, কিন্তু ইংলিশ ক্লিয়ার রাখতে হবে। ইংলিশ একটা সেকেন্ড টাইমারের এগিয়ে থাকার জায়গা। আর 2টা আছে, সেটা হচ্ছে অনুশীলনী কোয়েশ্চেন 2 নাম্বার, অ্যান্ড 3 নাম্বার হচ্ছে এক্সট্রা রাইটার ইনফরমেশান। ওকে, সো ইন দ্যাট কেস ইংলিশ তোমাকে ভালো মতন পারতে হবে, মাস্ট। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসি মেইন বই 100% ক্লিয়ার রাখা। আচ্ছা দেখো ভাইয়া, যদি তুমি গত বছরের কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করো, তাহলে মেইন বই থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে, বা ম্যাক্সিমাম মানে কি 2-1টা হয়তো বা অ্যাসেপ্টেড সার্জারির জনক, ওইটা হচ্ছে মেইন বইয়ের ইনফরমেশান না, তাই না? আর তুমি যদি তাকাও যে বাকি মনে হয় বাকি কোয়েশ্চেন সবগুলাই কিন্তু হচ্ছে মেইন বই থেকেই আসছে। সো মানে গত বছর ওরকম আসছে, তার আগে 2-3 বছর অবশ্যই এক্সট্রা রাইটার থেকে আসছে, ঠিক আছে, কিন্তু মেইন বইয়ের ইনফরমেশান যে ক্লিয়ার রাখতে পারে, এটা হাফিজ ভাইয়ের কথা, মেডিলজির, যে মেইন বইয়ের ইনফরমেশান যদি তুমি ক্লিয়ার রাখতে পারো, বুকে হাত রেখে বলতে পারো যে আমি মেইন বই 100% পারবো, তাহলে তোমার চান্স কেউ আটকাতে পারবে না। কারণ যতই এক্সট্রা রাইটার হোক, মানে ইনফরমেশান আসুক, তা সত্ত্বেও 80-90% কোয়েশ্চেন শিওরলি মেইন বই থেকেই আসে। তাহলে যদি তুমি অতটুকু ক্লিয়ার রাখতে পারো, ইউ আর ডান। ওকে, সো মেইন বইয়ের একটা কোয়েশ্চেনও মিস করা যাবে না, জাগানো লাইন যা আছে সুন্দর করে পড়ে ফেলতে হবে ফার্স্ট টাইমারে আসার আগেই।
বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কি আছে? এক্সট্রা ইনফো। এতটুকু মাস্ট পড়ে রাখা। কতটুকু? সেটা হচ্ছে কবির স্যারের অনুশীলনী আছে না? কবির স্যারের অনুশীলনী প্লাস হচ্ছে ফিজিক্সের তপন স্যারের অনুশীলনী, এবং বোটানির হচ্ছে আজিবুর রহমান স্যারের বইয়ের লাস্টে যে সামারাইজড লাইনগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, ওইগুলা আলিম স্যারের বইয়ের লাস্টের সামারাইজড লাইনগুলা। এতটুকু মাস্ট লাগবে, এতটুকু তোমাকে পড়তেই হবে, কারণ তুমি সেকেন্ড টাইমার, তোমার মার্ক কাটবে। ভাইয়া তো এক্সট্রা রাইটার থেকে যদি না আসে সামনের বছর, তুমি কি শিওর সামনের বছরের এক্সট্রা রাইটার থেকে আসবে না? আর যদি নাও আসে, তোমার প্রিপারেশনে কোনো খুঁত থাকা কি উচিত? কখনোই উচিত না। সো এতটুকু মাস্ট লাগবে। কী কী বললাম? ফিজিক্স, কেমিস্ট্রি তপন স্যার, কবির স্যারের হচ্ছে অনুশীলনী, এবং বোটানি জুলজির হচ্ছে আজিবুর রহমান স্যার, আলিম স্যারের লাস্টের সামারাইজড লাইন। এতটুকু মাস্ট। ঠিক আছে? আচ্ছা, বেশি বেশি এরপরে আর আর যদি বলি যে আর আর কি, সেটা হচ্ছে মানে এতটুকু তো মাস্ট। আরও যদি তুমি চাও, যদি তুমি টাইম পাও, যদি তোমার হচ্ছে পড়ার পরেও টাইম থাকে, মানে আমি যেটা করছিলাম মাজেদা ম্যামের বইয়ের দাগানো লাইন, আজিবুর রহমান স্যারের দাগানো লাইন, এবং হচ্ছে আলিম স্যারের দাগানো লাইন, এইগুলা হচ্ছে পড়ছিলাম, বা বিভিন্ন কোচিংয়ের গাইডের মানে কি বলে যে লাল লাইন যেগুলা, ওইগুলা পড়ছিলাম আর কি। ওকে, তো এতটুকু মানে মাস্ট। কতটুকু বললাম? ওটুকু মাস্ট, ওটুকু পড়তে হবে। তারপরে যদি তুমি টাইম পাও সেই হিসাবে তুমি আরেকটু পড়তে পারো। তারপরের পয়েন্টটা হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া। এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা। বেশি বেশি এক্সাম দিতে হবে ভাই। প্রত্যেক দিন এক্সাম দিতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে। কারণ শেখার জিনিস তুমি অলরেডি শিখে আসছো, তোমাকে এখন প্র্যাকটিস করতে হবে বেশি, রিভাইজ করতে হবে বেশি। সো বেশি বেশি এক্সাম দিতে হবে, তাতে করে তোমার নার্ভাসনেসটা দূর হয়ে যাবে। আমার বেশি এক্সাম দেওয়ার কারণে ফার্স্ট টাইমের নার্ভাসনেসটা ছিল না, নার্ভাসনেসটা দূর হয়ে যাবে। তুমি হচ্ছে ঠান্ডা মাথায় সুন্দর করে এক্সাম দিতে পারবে। এক্সাম দেওয়ার অভ্যাসটা যদি তৈরি হয়ে যায় না, যখন মেইন পরীক্ষা দিতে যাবা তখন মনে হবে যে কোচিংয়ের এক্সাম দিচ্ছি। সিম্পল, এত ঠান্ডা থাকবে মাথা, এটা কল্পনা করতে পারবে না। সো বেশি বেশি এক্সাম দিতে হবে। ওকে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এর পরের পয়েন্টটা হচ্ছে রেড মার্ক করা। মানে কি? মানে এইটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সেটা হচ্ছে সহজ জিনিস ভুল করা যাবে না। সহজ জিনিস টোটালি ভুল করা যাবে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় সহজ জিনিস ভুল করা ইজ আ ক্রাইম। কেন? কারণ তুমি যদি চিন্তা করো গত বছর যে কোয়েশ্চেন আসছে, তুমি কেন চান্স পাও নাই? চান্স তুমি কি পড়ো নাই? তুমি পড়ছো ভাই, অনেক পড়ছো, কিন্তু তুমি চান্স পাও নাই কারণ তুমি সহজ জিনিস ভুল করছো। এই জন্য একদম সহজ কোয়েশ্চেন ছিল, সহজ জিনিসই তুমি ভুল করে আসছো, যার কারণে চান্স পাও নাই। সো সহজ কোয়েশ্চেন যেটা সবাই পারে ওইটা তোমাকেও পারতে হবে। যেটা কঠিন কোয়েশ্চেন ওইটা কেউ পারবে না, ওইটা নিয়ে তোমার ঢাকা মেডিকেলের ছাত্রদের কথা আলাদা। তারা হচ্ছে একটু মানে পড়াশোনা বেশি করবে, তারা আগে থেকে জানে অনেক কিছু, তারা কঠিন কোয়েশ্চেন কিছু পারবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই কি কঠিন কোয়েশ্চেন পারবে না? ওইটা নিয়ে সমস্যা নাই। সমস্যা হচ্ছে সহজ জিনিস ভুল করলে। ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তুমি দেখবা যে 60-65% কোয়েশ্চেন একদম সহজ থাকে, ওই কোয়েশ্চেনগুলো একটাও ভুল করা যাবে না। ওকে, সহজ জিনিস গুলি মারলেও মিস করা যাবে না, এমন একটা কথা। আচ্ছা, এরপরে কি আছে? অনুশীলনীর কোয়েশ্চেন প্লাস কোয়েশ্চেন ব্যাংক। অনুশীলনীতে আমাদের হচ্ছে ফিজিক্সের ইশাক স্যার, এবং হচ্ছে কেমিস্ট্রির হাজারি স্যার, আর হচ্ছে কি বলে বায়োলজিতে হচ্ছে বিভিন্ন রাইটারের কোয়েশ্চেন, অনুশীলনী কোয়েশ্চেন অল্প অল্প থাকে বায়োলজিতে, অল্প অল্প পড়তে পারো। এছাড়া হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে, মানে মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক, ওইটা হচ্ছে মিস করা যাবে না। ওখান থেকে তুমি একদিন টাইম দিলে কোয়েশ্চেন ব্যাংক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো তুমি একদিন টোটাল কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসো, মেডিকেল ডেন্টাল গত 10 বছরের কোয়েশ্চেন নিয়ে বসো, হয়ে যাবে তোমার। ওকে, কোয়েশ্চেন ব্যাংকটা ক্লিয়ার করবা, পরে আবারও রিভাইজ দিবা পরীক্ষার আগে, সেটা আসতেছি। বাট তার আগে হচ্ছে অনুশীলনীর প্রশ্ন। অনুশীলনীর প্রশ্ন, ফিজিক্স যখন কোনো একটা চ্যাপ্টার পড়বা, আমি যেটা করতাম সেটা হচ্ছে চ্যাপ্টারটা মানে মেইন যেটা ঢালাও লেখা, ওইটা পড়ার আগে আমি হচ্ছে অনুশীলনী কোয়েশ্চেন পড়তাম। তাতে কি হতো? অনুশীলনের ওই প্রশ্নগুলো আছে এটা আমার মাথায় থাকতো। যখন এক্সট্রা মানে মেইন টপিক পড়তাম তখন আর কি আমি ওই জায়গাটাতে জোর দিয়ে পড়তাম। ওকে, সো অনুশীলনের প্রশ্ন তুমি চাইলে আগে একবার পড়ে রাখতে পারো, অধ্যায় পড়ার আগেই। তুমি বুঝো না কিছু, সমস্যা নেই, তুমি জাস্ট একবার দেখে রাখো, চোখ বুলায় রাখো, লাস্টে পড়ার পরে আরেকবার দেখবা। ওকে, এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, নাম্বার 11 হচ্ছে ফার্স্ট টাইমারদের শুরুর দিন তোমার মেডিকেল পরীক্ষা মনে করতে হবে। টপার্স মেন্টালিটি ক্রিয়েট করা বলছিলাম না? এটা হচ্ছে একটা টপার্স মেন্টালিটি। মানে কি? যেদিন সেকেন্ড টাইমাররা ফার্স্ট টাইমাররা যেদিন প্রথম তাদের অ্যাডমিশন ক্লাস করবে, তাদের হচ্ছে আগস্ট মাসে প্র্যাকটিক্যাল শেষের পরে তারা যখন প্রথম অ্যাডমিশন ক্লাস করবে, তখন মনে করবা যে তোমাকে সেই দিন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, সেই দিন তোমার ফাইনাল দিন প্রিপারেশনের। এতটুকু যদি তুমি মাথায় রেখে প্রিপারেশন নিতে পারো, তাহলে দেখবা যে ওই দিনের আগেই
তোমার একবার সুন্দর করে কভার হয়ে যাচ্ছে সব কিছু। 5 মাস টাইম আছে, 5 মাসের ভিতরে তুমি 3 মাস নিজের গ্যাপগুলা ফিল করো, রিভাইজ দাও, পড়াশোনা শেষ করো। তারপরে বাকি 1 মাসে সুন্দর করে তুমি এক্সট্রা রাইটার পড়ো, অন্যান্য যা যা পড়ার আছে, তুমি যা যা পড়তে চাও সবগুলা পড়ো, রিভাইজ দাও আরও একবার। ফাইনালি আরেক মাস যেটা, মানে 5 মাস তো 3 আর 1 4, আর লাস্ট মাসে তুমি হচ্ছে এক্সাম দাও। বিভিন্ন কোচিংয়ে মডেল টেস্ট হয়, ওগুলো তুমি দাও, বা নিজে নিজে মডেল টেস্ট দাও বাসায়, কোয়েশ্চেন তো আসেই ফার্স্ট টাইমের, সেইগুলো দিয়ে মডেল টেস্ট দাও। তো মডেল টেস্ট দিবা। এইভাবে হচ্ছে তুমি সাজায় গুছায়, মানে একদম যেদিন ফার্স্ট টাইমার আসবে ওই দিন তোমার হচ্ছে মেডিকেল পরীক্ষা। এটা মনে করে যদি তুমি প্রিপারেশন নাও, দেখবা যে তুমি অনেক আগে গেছো। যখন হচ্ছে ফার্স্ট টাইমার আসার পরে কোচিং এক্সাম দিবা, তখন দেখবা যে তুমি সব পারো। ঠিক আছে, এইটা হচ্ছে মাথায় রাখতে হবে। এটা যদি তুমি মাথায় রাখতে পারো, তোমার জার্নিটা অনেক স্মুথ হবে, অনেক ইজি হবে, মানে একদম মনে হবে যে বিনা ক্লান্তিতে তুমি পার করে গেছো। দ্যাটস ইট, মাথায় রাখতে হবে। অ্যান্ড 12 নাম্বার হবে আসলে পয়েন্টটা, 11 লেখা হয়েছে। 12 নাম্বার পয়েন্ট হচ্ছে সৃষ্টিকর্তার আরাধনা এবং তার প্রতি বিশ্বাস রাখা। আমরা যে যে ধর্মাবলম্বী আছি, নিজস্ব সৃষ্টিকর্তার প্রতি আমরা হচ্ছে অনুগত থাকব, তার আরাধনা বা ইবাদত করব এবং তার প্রতি বিশ্বাস রাখব। প্ল্যান হচ্ছে তার, সুপ্রিম প্ল্যান তারই। তিনি যেটা প্ল্যান করে রাখছেন তোমার জন্য ওইটাই হবে, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। সো তার প্রতি ট্রাস্ট রাখো, সে তোমাকে অনেক ভালোবাসে। তার প্রতি ট্রাস্ট রাখো, সে তোমার, ধরো যে ফার্স্ট টাইম আমি যদি চিন্তা করতাম আমার 64.5 ছিল, আর একটা বা দুইটা এমসিকিউ হলে হয়তো বা মাগুরা মেডিকেলে বা লাস্টের দিকের মেডিকেলে চান্স হয়ে যেত না। তো যদি সেইটা হতো, তাহলে কি আমি সলিমুল্লাতে পড়ার মতন করতে পারতাম? বা আমি কি বলতে পারতাম যে আমি ঢাকা ভার্সিটি বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট ছিলাম? সো তোমার জন্য যে প্ল্যানটা আছে ওইটা ফিক্সড, ওটা তোমার জন্য ভালো প্ল্যান। সো এইটা মাথায় রেখে তুমি হচ্ছে পড়তে থাকো। ঠিক আছে, তোমার কাজ তুমি করে যাবা এবং হচ্ছে ঈশ্বরের প্রতি অনুগত থাকবা, তার হচ্ছে মানে প্রার্থনা বা হচ্ছে নামাজ পড়বা ঠিক মতন, দেখবা যে তোমার জার্নিটা অনেক স্মুথ হয়েছে। তো আজকে আসলে এতটুকুই, ভিডিওটা বেশি লং করতে চাই না, আজকে এতটুকুই। আমরা পরের দিন জানবো হচ্ছে কিভাবে মানে কী কী জিনিস আমরা অ্যাভয়েড করব, কী কী জিনিস টোটালি করা যাবে না সেইগুলা, প্লাস হচ্ছে ভার্সিটি প্রিপারেশন সম্পর্কিত কিছু কথাবার্তা থাকবে। সবাইকে নমস্কার, আশা করি তোমরা এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারছো যে কী কী পড়া উচিত। ধন্যবাদ সবাইকে।